আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি নিয়ে এসেছি ফুলকপির ঝটপট তৈরি করে ফেলা যায় এরকম একটা রেসিপি নিয়ে। ফুলকপির চপ রেসিপি। খেতে যেমন সুস্বাদু তেমনি হেলদি এবং পুষ্টিকর। ফুলকপির সিজন খুব কম প্রাইসে আমরা এখন অ্যাভেলেবেল ফুলকপি পাচ্ছি। এজন্য আমি হয়তো ফুলকপির রেসিপিটা একটু বেশিই দিচ্ছি, তাই না? শুধু ফুলকপি না, সসের রেসিপি। যেই সিজনে যেই ভেজিটেবলগুলো বেশি পাওয়া যায় তার অ্যাডভান্টেজেস নেওয়া আমাদের সবারই উচিত। তাহলে সেই ভেজিটেবলগুলোর পুষ্টি আমরা ভরপুর নিতে পারি। তো আসুন দেখি তাহলে, খুবই সহজ কিন্তু খুব ঝটপট তৈরি করা যায় এই ফুলকপির রেসিপিটা। এজন্য আমি সবার প্রথমে ফুলকপি নিয়েছি, বড় বড় করে পিস করে কেটে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি ঝুরি করে নেয়ার পর আমার 6 কাপ হয়েছিল। 2টা সিদ্ধ ডিম নিয়েছি, একটা গাজর নিয়েছি। ফুলকপিটা একটা ফুলকপি নিয়েছি, কিন্তু হয় কি ফুলকপি কারো বড় কারো ছোট, এ কারণে আমি ফুলকপিটা ঝুরি করে গ্রেটার দিয়ে ঝুরি করে তারপর মেজারমেন্ট করে আপনাদেরকে বলছি। ফুলকপি আর গাজরটা মিলে আমার 6 কাপ হয়েছে ঝুরি। তাহলে আপনাদের জন্য এই মেজারমেন্টটা সহজ হবে, তাই না? এই যে ফুলকপির যে শক্ত ডাঁট আছে ওই ডাঁটটা সহই কিন্তু আমি ঝুরি করে নিচ্ছি। প্রথমে ফুলকপি ঝুরি করে তারপর আমি গাজরটাও ঝুরি করে নিচ্ছি। আপনারা যদি চান যে গাজরটা হাতের কাছে নেই, গাজরটা বাদ দিব, তাহলে গাজরটা বাদ দিতে পারেন। গাজর ফুলকপি দুটোই আমার যখন ঝুরি করা হয়ে গেল, তখন এবারে আমি আস্তে আস্তে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মিক্স করব। এই যে এভাবে ঝুরি করার পর আমার টোটাল 6 কাপ হয়েছে ফুলকপি আর গাজরের ঝুরি। ডিমটাকে আমি কিভাবে কেটেছি, কিছুটা সামান্য একটু ডিম কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা পাতলা করে প্রথমে আমি কেটে নিচ্ছি, কেটে এটাকে আবার ছুরি দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। এই কাজটা গ্রেটার দিয়ে না করে ছুরি দিয়ে করলেই ভালো হবে। এভাবে করে আমি দুটো সিদ্ধ ডিমই কুচিয়ে নিচ্ছি। ডিমটাও আমার রেডি হয়ে গিয়েছে। পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে 1 কাপ। পেঁয়াজটা কিন্তু দিতেই হবে, তা না হলে ভালো টেস্ট পাবেন না। আর পেঁয়াজের কারণে এই চপটার মধ্যে একটা সফটনেসও আসবে। হাত দিয়ে ভালো করে একটু কষলে নিয়েছিলাম আমি পেঁয়াজটা, তা তো দেখেছেনই। পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। একে একে এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়ে দিব। একটা ডিম আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে আমি এখানে দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলাম আন্দাজ মতো। লবণটা আপনারা আন্দাজ করে দিয়ে দিবেন, আমি হাতে করে আন্দাজ করে লবণটা দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে কষতে নিচ্ছি। আস্তে আস্তে আমি বাকি উপকরণগুলোও দিব, কিন্তু এগুলোই আগে সেট করে নিচ্ছি। এরপর এখানে আমি রসুন বাটা দিয়েছি, রসুন পেস্ট 2 টেবিল চামচ, আমারটা ব্লেন্ডারে পেস্ট করা রসুন। জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, চাইলে বেশিও দিতে পারেন চাইলে কমও দিতে পারেন। ধনিয়া পাতা কুচি দিয়েছি 1 মুঠ, এটা ফ্রোজেন ধনিয়া পাতা ছিল। এখন ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতার কিন্তু অনেক ওষুধি গুণও আছে। তো ধনিয়া পাতাটা আপনারা চাইলে আমার মতো ফ্রোজেন করে রাখতে পারেন। আবার কাজের সুবিধার জন্য আমি করি কি, পুরো সপ্তাহ ধনিয়া পাতা একদিনে কিনে ফ্রোজেন করে রেখে দিই। এতে ঝটপট নাস্তা, আমি তো ঘরেই বেশিরভাগ জিনিস তৈরি করি, বাইরের খাবারটা সাধারণত সপ্তাহে একবারই খাওয়া হয়। এ কারণে আমার সব কিছু রেডি থাকলে তৈরি করতে সুবিধা হয়। এই যে ডিমটা তো দিয়ে কচলে নিয়েছি আলতো করে। এরপর এটার যে মূল উপাদান সেটা টোস্টের গুঁড়া, 1 কাপ টোস্টের গুঁড়া আমি দিয়েছি এখানে। ভালো করে এখন কচলে নিতে হবে। যত আপনি ভালো করে কষলাবেন আস্তে আস্তে এর মধ্যে আঠালো ভাব তৈরি হবে, তা না হলে কিন্তু বাইন্ডিং শক্ত হবে না। কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে চেপে চেপে যখন কষলাবেন তারপর আপনি নিজেই দেখতে পারবেন এটা মুট করলে কিন্তু একটা শেপে চলে আসে, আঠালো ভাব চলে আসে এর মধ্যে। এই যে আমি এখন মুট করে দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে দেখেছেন, এখন কিন্তু আঠালো ভাব চলে এসেছে।
এরপরও আমি এটাকে হাফ অ্যান আওয়ারের জন্য সব কিছু সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম কভার করে। এতে সব কিছু টেস্ট সেট হওয়ার একটা চান্স পায় এবং চপটাতে একটা ভালো টেস্টও পাওয়া যাবে। হাতে আমি কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি। আমি রাইস ব্র্যান অয়েল যেহেতু বাসায় ইউজ করি ওটাই মাখিয়ে নিলাম। সবগুলো চপকে আমি এখন শেপে নিয়ে আসছি। শেপ করে নিয়ে তারপর এটাকে আমি কোটিং করব। কিভাবে করছি দেখুন। এটা তো জাস্ট চপের মতো করে আমরা যেরকম আলুর চপ করি, বিভিন্ন চপ করি, জাস্ট চপের শেপেই আমি এটাকে করে নিলাম। একটা একটা করে সবগুলো চপ আমি এভাবে করে নিলাম। সবগুলো চপ যখন আমার করা শেষ হয়ে যাবে, আর হাতের তেলটা কিন্তু বারবার মাখানোর দরকার নেই। যখন প্রয়োজন মনে করবেন হাতের তেলটা মাখাতে হবে, হাতটা মানে ক্লিন করে, তখন আবার মাখিয়ে নেবেন। এই যে আমার চপগুলো কিন্তু রেডি। আমার এখানে হাফ প্লেটে 3 প্লেট চপ হয়েছে। আজকের যে কোটিংটা এটাও কিন্তু একদমই ইজি কোটিং। এই যে কর্নফ্লাওয়ারটা আমি একটু ছড়িয়ে নিচ্ছি। বিছিয়ে দেওয়ার পর এরপর খুব গাঢ় হবে না কর্নফ্লাওয়ারের কোটিংটা, কিন্তু খুব পাতলাও হবে না। এটা খুব যত্নের সাথে করবেন যাতে করে ভালো করে আপনার কোটিংটা হয়। এবং কোটিংটা হওয়ার পর আর দেরি করবেন না। সবগুলো কোটিং হওয়ার পর সাথে সাথে এগুলো ফ্রাই করা শুরু করে দেবেন, তা না হলে আবার ভিজে উঠবে। সাইডের যে চপের যে সাইডটা আছে সেই সাইডগুলোকেও কিন্তু ভালো করে আমি কোটিং করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা কোটিংটা একটু যত্নের সাথে করবেন, কারণ কোটিংটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু এটা ফ্রাই করা যাবে না। আলুর চপগুলোকে আমরা সাধারণত কি করি, ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় তারপর গড়িয়ে তারপর ফ্রাই করি। সেক্ষেত্রে যদি তা না হলে আলুর চপ কিন্তু ছিঁড়ে বেড়ে যায়, আর ভিতরে এখানে সিদ্ধ ডিমও দেয়া আছে। সুতরাং ফ্রাই করার জন্য আপনাকে কোটিংটা অবশ্যই ভালো করতে হবে করতে হবে। আর এটা কোটিংয়ে তো শুধু কর্নফ্লাওয়ার দিয়েই করা হচ্ছে। এই রেসিপিতে এটাই ভালো লাগে। এই রেসিপিটা আমি এভাবেই করেছি এবং এটার টেস্টটা কিন্তু যথেষ্ট ভালো। আমি চুলায় তেলটা বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি। এটা কিন্তু একদম মানে ঠান্ডা তেলে দেয়া যাবে না। আর যেহেতু ডিম দেয়া আছে, স্বাভাবিকভাবেই একটু ফেনা ফেনা ভাব তো উঠবেই। এটা তো আপনারা জানেন। দেখুন, ডুবো তেলে ফ্রাই করছি। এটা বারবার উল্টানোর কোনো প্রয়োজন নেই। প্রথমে দেওয়ার পর কিন্তু টাচও করা যাবে না। প্রথমে দেওয়ার পর এটাকে শক্ত হওয়ার জন্য সময় দিতে হবে। আগুনটা বাড়ানো থাকবে, মাঝে মাঝে এটাকে মিডিয়ামে নিয়ে আসতে হবে। যখন তেলটা অনেক বেশি গরম হয়ে যাবে তখন একটু মিডিয়ামে নিয়ে এসে ব্যালেন্স করে নিতে হবে। কিন্তু এটা বাড়ানো আগুনেই করতে হবে। অল্প আঁচে এই ফ্রাই করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে, নরম হয়ে যেতে পারে, তেল ভিতরে অনেক বেশি ঢুকে যেতে পারে। আর এভাবে করলে কিন্তু তেল ঢুকবে না। আর ফুলকপি যেভাবে গ্রেডিং করা হয়েছে এটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম নিবে না। দেখুন, আমার এক ব্যাচ কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে। আর প্রথম ব্যাচটাই আমি একসাথে বেশি দিয়েছি, পরবর্তী ব্যাচগুলোতে কিন্তু আমি আর বেশি দেই না, 2টা 3টা করেই দিই। কারণ প্রথম ব্যাচে তেলটা ক্লিয়ার থাকে, পরবর্তী ব্যাচগুলোতে যেহেতু ডিম দিয়ে এটা মাখানো হয়েছে একটু ফেনা ফেনা ভাব থাকে, যার কারণে দেখতে সমস্যা হয়। এজন্য আমি পরবর্তী ব্যাচগুলোতে 2টো 3টা করেই দিয়েছি। আর শুধু প্রথম ব্যাচটা আমি একটু বেশি করে দিয়েছি, তখন তো তেলটা একদম ক্লিয়ার থাকে। এই যে আমি কিন্তু বাড়তে আছে ফ্রাই করছি। ফ্রাইটা এখানে খুবই ইম্পর্টেন্ট, কোটিংটা আর ফ্রাইটা, এই 2টা জিনিস শুধু লক্ষ্য রাখতে হবে। আর কোটিং করার পর কিছুতেই বেশিক্ষণ রাখা যাবে না। এটা কোটিং করার পর মানে ফ্রাই করে ফেলতে হবে যতটা সম্ভব তাড়াতাড়ি, তা না হলে এটা ভিজে উঠবে। যদি দেখেন যে কোথাও ভিজে উঠেছে তাহলে সেই দিকটাতে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে গড়িয়ে তারপর ওখানে করবেন, হাত দিয়ে সেট করে নিয়ে করবেন। তবে সবচাইতে ভালো এটা বেশিক্ষণ না রেখে কোটিং করার পর তাড়াতাড়ি করে এটা ফ্রাই করে ফেলা।
এই যে আমার চপ ফ্রাই কিন্তু হয়ে গেল। খুবই ঝটপট তৈরি হয় এই নাস্তা, এবং দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা তো আপনারা বাসায় করলে তারপর বুঝতে পারবেন, তাই না? আমি টমেটো সস দিয়ে, হট টমেটো সস দিয়ে এটা সার্ভ করেছি। এখন টমেটোর সিজন, আপনারা চাইলে বাসায় পুরো বছরের জন্য 6 মাসের জন্য অনায়াসেই টমেটো সস করে সংরক্ষণ করে রাখতে পারেন। আমার এই টমেটো সসের রেসিপি এইটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। খুবই সহজ পদ্ধতিতে করা, কিন্তু এই সস বাজারের সসের স্বাদকেও হার মানাবে। আশা করি এই ফুলকপির সিজনে এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে। সবাই আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশনটা তাহলে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।